হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 10-এর পর্যায় সারণী শুরু করব। এটা শুধু ক্লাস 10-এর হয় না, এটা 8-এর ক্লাসের স্টুডেন্টও পর্যায় সারণী বুঝে। আমি অনেককেই সাকসেসফুল পর্যায় সারণী লিখতে পারে, পর্যায় সারণী লিখতে শিখে যায় ক্লাস 8-এই। 9-এ তো পুরো কমপ্লিট লেখে। 9-এর কেমিস্ট্রি চ্যাপ্টারগুলো পড়তেও হেল্প হবে। পর্যায় সারণী যত তুমি আগে পড়ে রাখবে তত সুবিধা, কেমিস্ট্রি পড়ার সুবিধা। 8-9-এ আজকাল যে ভৌতবিজ্ঞান বইটা খুব স্ট্যান্ডার্ড। 8-9-এর 9-এ অনেক কিছু 11-এর আছে। 9টা পুরাটা 11-এ আছে, পুরাটা। কেউ যদি 9-এ ভালো করে পড়ে আর 11-এ ফিজিক্সটা কোয়েশ্চেন ব্যাংক করে বা কেমিস্ট্রিটা কোয়েশ্চেন ব্যাংক ডিরেক্ট করে, তাও চলবে। তো আমি পর্যায় সারণীর এর আগে দুটো ক্লাস দিয়ে আছে। নিষ্ক্রিয় মূলের চেন নিশ্চয়ই সবাই জানো, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেডন, রেডন। নিষ্ক্রিয় মূলের চেন যদি তুমি না করিছ, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেডন, রেডন যদি না করিছ, 2 পর্যায় সারণী তুমি বহুত কাঁচা। পর্যায় সারণী তোমাকে প্রত্যেকটা টিচার লাগবে, আর বোকামি করে পড়বে না। পর্যায় সারণী পড়া বাচ্চা ছেলার একটা চুটকিতে পর্যায় সারণী উড়ানো যায়। যে কোনো মূলের অবস্থান শেখাটা তো কোনো ব্যাপারই নয় পর্যায় সারণীতে, যদি তুমি নিষ্ক্রিয় মূলের চেন জানো। 18টা শ্রেণী এবং 7টা পর্যায়ের মধ্যে 7 নম্বর পর্যায়টা তেজস্ক্রিয় শ্রেণীর, ওই জন্য 7 নম্বর পর্যায় তক্ক কোনো যাবার দরকার নাই। 7 নম্বর পর্যায় সারণীর রাপঘর। 6 নম্বর পর্যায় তক্ক খুব ইম্পর্টেন্ট। এর আগে আমি দুটো ক্লাস পর্যায় সারণীর ইউটিউব দিয়ে আছে, পর্যায় সারণী বাহাদুর মাঝি সার্চ করেও ক্লাসটা পাবে। আজকে একটু অন্য ক্লাস। আজকে আমি মূলত পারমাণবিক ব্যাসার্ধ যে ধর্মটা পর্যায় সারণীতে পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর কীভাবে চেঞ্জ হয় তার A to Z ক্লাস, তার নিখুঁত ক্লাস, তার সম্পূর্ণ ক্লাস। 11-এর জন্য ক্লাসটা। 11ও এর বাইরে কিছু নাই। পর্যায় সারণীতে পারমাণবিক ব্যাসার্ধ জিনিসটা কীভাবে চেঞ্জ হয়, উপরে নিচে আড়ে আড়ে, মানে পর্যায় বরাবর কীভাবে চেঞ্জ হয়, শ্রেণী বরাবর চেঞ্জ হয়, তুমি পুরো ক্লাসটা কমপ্লিট নলেজ পাবে। মাধ্যমিকে একটা 3 নম্বরের কোয়েশ্চেন অবধারিত এই টপিক্স থেকে দিবে, কিছু MCQ এটা রিলেটেড থাকে 2, মানে 5 নম্বরের কোয়েশ্চেনের জন্য পড়াশোনা হবে আজকে মাধ্যমিকে। 11-এ পুরো ধারণা, 9-এর অনেক কনসেপশন কাজে দেবে, অনেক কেমিস্ট্রি উত্তর এটা থেকে হেল্প করবে। দেখো পর্যায় সারণী যদি আমরা লিখি, পর্যায় সারণীতে আমরা জানি 18টা শ্রেণী আছে। 1, 2, 3, 4, 18 লেখা হবে না, এত গ্যাপ থাকলে কাছাকাছি করতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। আর পর্যায় আছে 7টা। 1, 2, 3, 4, 5, 6, 7। তার মধ্যে 7 নম্বরটা এখন সিরিয়াস লয়। 6 তক্ক তোমাকে পর্যায় খুব সিরিয়াস। দেখো এইখানে আমি ফার্স্টেই বলেছিলাম তুমি নিষ্ক্রিয় মূলগুলো পরপর বসাই নেবে 6টা শ্রেণীতে। কী কী আছে? 18 নম্বর শ্রেণীটা নিষ্ক্রিয় ঘর, এটাই লাস্ট। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। তাদের নাম্বারটা গড়াই বসাই নেবে। কি নাম্বার বটে? 2, 10, 18। এটি ওদের পারমাণবিক সংখ্যা 36, 54, 86। পর্যায় সারণী আর পড়িতে লাগে না, শেষ। এরপর তোমাকে পর্যায় সারণী পড়িতে লাগে না। প্রথম 20টা মূল মুখস্থ থাকলে তুমি ফ্যাসিলিটি পাবে। বলো প্রথম পর্যায় মাধ্যমিকে মূলত প্রথম 3টা পর্যায় থেকেই প্রশ্ন হয়, মাধ্যমিক পর্যন্ত, আপ টু 9, 10 পর্যন্ত, 8 থেকে। দেখো প্রথম পর্যায়ে মৌল আছে হাইড্রোজেন আর হিলিয়াম। তো হাইড্রোজেন যদি তুমি এখানে দিয়েছো H, তাহলে হিলিয়াম তো ওইখানে পড়ে গিয়েছে। তার মানে 2 থেকে 17 নম্বর শ্রেণী তক্ক ফাঁকা চলছে প্রথম পর্যায়ে, হাওয়া চলছে আর কি। 2 থেকে 17 নম্বর পর্যায়টা পুরাটা হাওয়া চলছে। 1 নম্বর পর্যায়ে এইগুলাতে কোনো মৌল থাকে না, কারণ নিষ্ক্রিয় মৌল তো লাস্টেই থাকবে, ওয়ার ট্রেন্ড। আর নিষ্ক্রিয় মৌল যদি একবার পড়ে গেল কোনো পর্যায়ে, তাহলে আর ওই পর্যায়ে মৌল হয় না। 2 নম্বর পর্যায়ে কী হবে বলো? তাহলে ওইখানে হিলিয়াম এসে নিচ্ছে, তাহলে 3 নম্বর মৌল লিথিয়াম, 4 নম্বর মৌল বেরিলিয়াম। তারপরে লম্বা ছুটিতে চলে যাবে, 13 নম্বর থেকে শুরু হবে। তুমি 13 নম্বর দিকে ধ্যান দেবে। এখানে 13 নম্বরে বসবে বেরিলিয়ামের পর বোরন, 14 নম্বরে কার্বন, 15 নম্বরে নাইট্রোজেন, 16 নম্বরে অক্সিজেন, 17 নম্বরে ফ্লোরিন, F। তারপরে নিয়ন। ছোটদের কেমিস্ট্রি দেখো, যদি প্রথম 20টা না জানো, আমার 5, 6-এর ছেলেকে আমি প্রথম 20টা মৌলের চিহ্ন শিখে নিই, এবং সিরিয়ালটাও জানে সবাই। 5-এর ছেলে সবাই শুরু করে, 6-এ তো ইলেকট্রন বিন্যাস করতে শুরু করে, গোল গোল সিলেবাস আছে 6-এর বইয়ে। 6-এর সরকারি বইয়ে সিলেবাস ইলেকট্রন বিন্যাস শেখানো হচ্ছে, গায়ের জোরে শেখানো হয় না। গোল ইলেকট্রন বিন্যাসটা, SPDFটা না, SPDFটা আমি 9-এ শিখে দিই, শেখাবো 9-এ, আরও ক্লাস দেবো। একটা ইউটিউবে দেওয়া আছে SPDF ইলেকট্রন বিন্যাস, আরও অনেক ক্লাস আসবে এখন। তাহলে অলরেডি লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। তাহলে 2 নম্বর পর্যায়ে কটা ঘর ফাঁকা আছে? যদি তোমাকে বলে কেউ, বলবে স্যার 3 থেকে 12 ফাঁকা। 1 নম্বর পর্যায়ে কটা ঘর ফাঁকা? 2 থেকে 17 ফাঁকা। বুঝতে পেরেছো? 1 নম্বর শ্রেণীতে এলা শ্রেণী, 18টা শ্রেণী, এলাকে শ্রেণী বলা হয়। আর এইগুলাকে বলা হয় পর্যায়। আড়াআড়ি যেটা সেটা পর্যায়, উপর নিচ যেটা সেটা শ্রেণী। শ্রেণী আছে 18টা, পর্যায় আছে 7টা।
তার মধ্যে 7 নম্বর পর্যায়ে আলোচনার বাইরে, কারণ ওইটা তেজস্ক্রিয় মৌল, ওইটা জেনারেলি ট্রেন্ড করে না। যদি কেউ দেয় 7 নম্বরের কোনো মৌল, তুমি তখন বলবে, নাহলে 6 নম্বর শ্রেণী তক্কই তোমাকে মনে রাখি, 6 নম্বর পর্যায়ে মানে উপর নিচে 6 নম্বর তক্ক মনে রাখলেই যথেষ্ট। তারপরের পর্যায়ে কি আছে বলো, ওইখানে নিয়নে শেষ হয়েছে, নিয়ন মানে 10 নম্বর মৌল। এই তো এইদিকে বুঝে গেছো তুমি, 2, 10, 18। তাহলে কোন পর্যায়ে কটা মৌল আছে এই হিসাবটাতেই চলে আসবে, ওইখানে গণার দরকার নাই। যদি বলে তোমাকে 1 নম্বর পর্যায়ে কটা মৌল আছে, তো এখানে 2 শেষ হয়েছে, তো 2 হবে। 2 নম্বর পর্যায়ে ক্রমযৌগিক পরিসংখ্যা শিখেছো? 2 নম্বর ক্রমযৌগিক পরিসংখ্যা, সেই ভেদাঙ্ক ভেদ, দেখবে 9-এ থাকে পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা। বলো 10 আছে এখানে নিয়ন, তাহলে 10 থেকে 2 বাদ দিলেই তো এই শ্রেণীতে বেরিয়ে যাবে কটা আছে। ওইতে 2 আছে, এই তো 10 নম্বর পড়ে গেছে, তাহলে 10 থেকে 2 এখানে 8টা মৌল আছে। যদি বলো 3 নম্বর পর্যায়ে কটা মৌল আছে, তো 18 থেকে 10 বাদ দাও, 2, 10, 18, 36, 54, 86 সিরিয়াল এসেন্সিয়াল। ক্লাস 5-এ দিই আমি এটা। ক্লাস 5 থেকে আজকে 10-এ উঠে তোমার দাপট চলে আসবে। কেন ক্লাস 5-এ দিই? 10-এ যাতে দাপট থাকে। এইটা হচ্ছে 2, 10, 18 মুখস্থ করতে হবে ফোন নাম্বারের মতন। প্রথম দিনেই তোমাকে এটা মুখস্থ করতে হবে। 2, 10, 18, 36, 54, 86 হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন। শুধু হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন করে কোনোই লাভ নাই, লবডঙ্কা। তুমি যদি এইটা সিরিয়াল মারিছো তাহলে পর্যায় সারণী শেষ। তারপরেও যদি তোমাকে পর্যায় সারণী পড়িতে হয়েছে, তুমি প্র্যাকটিসটা এখনো বুঝতেই লেগেছো, মিউজিকটাও পাও নাই পর্যায় সারণী। পর্যায় সারণীতে একটা মিউজিক আছে, এই মিউজিক হচ্ছে ওইখানে, এটাই কোড। বাকিরা বোকার মতন পড়িতে থাকো সারাদিন সারা রাত। তাহলে 4 নম্বর পর্যায়ে কটা মৌল আছে, তুমি পর্যায় সারণী আঁকো না আঁকো এখান থেকেই চলে আসবে কটা মৌল আছে। বলো 36 থেকে 18 বাদ দাও। যদি বলো তোমাকে 3 নম্বরে কটা মৌল আছে, 18 থেকে 10 বাদ দাও। 2 নম্বর পর্যায়েও 8টা মৌল, 3 নম্বর পর্যায়েও 8টা মৌল, 4 নম্বর পর্যায়ে মৌল আছে 18টা, 5 নম্বর মৌল আছে 18টা, 6 নম্বরে আছে 86 থেকে 54 বিয়োগ 32টা, 6 নম্বরে 32টা মৌল আছে। 6 নম্বরকে বলা হয় অতি দীর্ঘ পর্যায়। 1 নম্বর পর্যায়কে 2টা মাত্র মৌল আছে, হাইড্রোজেন আর হিলিয়াম। হিলিয়াম তো নিষ্ক্রিয় মৌল, 2 পড়ে গেছে, তাহলে আর মৌল হবে না। নিষ্ক্রিয় মৌল হচ্ছে বর্ডার, নিষ্ক্রিয় মৌল যে কোনো পর্যায়ের বর্ডার। নিষ্ক্রিয় মৌল 18 নম্বরেই বসবে, এটা ট্রেন্ড। জাম করে যাবে, যদি নিষ্ক্রিয় চলে এলে জাম করে যাবে। আর 2 নম্বর আর 3 নম্বর পর্যায়টা একটু সিরিয়াস নেবে। 2 নম্বরে প্রথম 2টাতে মৌল বসে, তারপর 13 থেকে বসে। প্রথম 2টাতে মৌল বসে, তারপর 13 থেকে বসে। এইটা বেসিক পর্যায় সারণী। আজকে আমরা পর্যায় সারণীতে কেন সাজাইছি এইটা, আমরা বিভিন্ন ধর্ম, জারণ বিজারণ ধর্ম, ধাতু অধাতু ধর্ম, আয়োনাইজেশন এনার্জি, পারমাণবিক ব্যাসার্ধ, পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর কীভাবে চেঞ্জ হয়, এগুলো খুব ইম্পর্টেন্ট জানা দরকার। তার জন্যই পর্যায় সারণী সাজানো আছে, যাতে করে কেমিস্ট্রিতে অনেক মৌলেরই একই ধর্ম আছে, প্রায় 100 মৌল, কেউ বলে 118টা মৌল। এতগুলো মৌল তো ধর্ম জানা সম্ভব না, তখন আমরা সহজ করে নিয়েছি। আজকে আমি পারমাণবিক ব্যাসার্ধ ডিটেলস পড়াবো, ক্লাসটা ধ্যান দিয়ে শুনবে। দেখো পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে এরকমভাবে, যেমন আমি একটা মৌল বলছি হাইড্রোজেন। হাইড্রোজেনের এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন থাকে। সাধারণ হাইড্রোজেন হলে নিউট্রন থাকে না, কিন্তু জেনারেলি প্রোটন নিউট্রনকে একত্রে নিউক্লিয়াস বলে পরমাণুর। আর ধারে ধারে ইলেকট্রনগুলো ঘুরে। হাইড্রোজেনে যেমন প্রথম কক্ষপথে একটা ইলেকট্রন ঘুরে, যে যত নম্বর, এইটাও ফ্যাসিলিটি প্রথম 20টা মৌলের। বেরিলিয়াম 4 নম্বর মৌল। তাহলে নিউক্লিয়াস আছে, ধরো নিউক্লিয়াসে তুমি নিউক্লিয়াস আছে মানে 4টা প্রোটন আছে। 4 নম্বর মৌলে 4টাই প্রোটন থাকবে, কিছু নিউট্রন থাকবে, নিউট্রন কিছু মানে 4-এর কাছাকাছি থাকবে প্রথম 20 মৌল হলে। তাহলে ধারে ধারে ইলেকট্রন ঘুরছে, তাহলে প্রথম কক্ষপথে কটা ইলেকট্রন ঘুরবে? 2। আর তারপরের কক্ষপথে 2, ইলেকট্রন শেষ। যটা প্রোটন তটা ইলেকট্রন পরমাণুতে, যটা প্রোটন তটাই ইলেকট্রন। তাহলে প্রোটনও 2টা, ইলেকট্রনও, কিন্তু ইলেকট্রন প্রথম কক্ষপথে 2টা থাকে। এটা বেসিক 6-এর ক্লাস, এই ক্লাসটা আমি এই ক্লাসে দিই না, ছোটোদের রসায়ন দিয়ে আসে। তুমি এটা যদি না জানো, আমি আর এটা জাম করতে হবে। আজকে আমি 10 ক্লাসের পারমাণবিক ব্যাসার্ধটা পড়াচ্ছি, 11 ক্লাসেরটা পড়াচ্ছি। এরপরে দেখো, যদি তোমাকে কেউ ক্লোরিন লিখতে বলে, তাহলে প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, তারপরে কক্ষপথে 8টা, 8 আর 2 10টা ইলেকট্রন, মাঝে নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াসটাও আবার চার্জ বাড়িতে থাকে। 17 নম্বর মৌলের নিউক্লিয়াস আর 16 নম্বর মৌলের নিউক্লিয়াসের তফাৎ আছে। 17 নম্বর নিউক্লিয়াসে 17টা প্রোটন আছে, 16 নম্বর সালফারে 16টা প্রোটন আছে। এটাই তো মজা, এটাই তো ওর নাম্বারটা জেনে আমার লাভ। তোমাকে 12 নম্বর ম্যাগনেসিয়াম জানি লাভটা কী, তার মানে তুমি অনেক কিছু বুঝিয়ে দিয়েছো। ম্যাগনেসিয়ামে 12টা প্রোটন আছে, ম্যাগনেসিয়ামে 12টা ইলেকট্রন আছে। পরমাণু তো প্রোটন ইলেকট্রন নিউট্রন। তাহলে মাঝে কে থাকে? পরমাণু নিউক্লিয়াসে কে থাকে? নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন থাকে। প্রোটন যটা থাকে, নিউট্রন প্রায় ততটা থাকে। আমি বলছি না নিউট্রন প্রোটন সমান, প্রায় ততটা। এখন তুমি প্রায় সমানই জেনে নাও। নিউট্রনের কোনো চার্জ থাকে না, চার্জ কার থাকে? প্রোটন। নিউট্রন বেকার, একটা ভর আছে নিউট্রনের, নাকি কোনো চার্জ নাই। নিউট্রন নিস্তড়িত, নিউট্রন, ওই জন্য নিউট্রাল থেকে নিউট্রন নামটা এসছে। 20 নম্বর মৌল ক্যালসিয়াম, তাহলে 20টা প্রোটন আছে, তাহলে ওর নিউক্লিয়াসটা একটু ভারী। ইলেকট্রন কিন্তু 20টাই আছে, এবং ইলেকট্রন ঘোরার ট্রেন প্রথম কক্ষপথে 2টা,
তারপরে কক্ষপথে 8টা, তারপরে 18টা, কিন্তু প্রথম 20টা মৌল জানার জন্য, মাধ্যমিকে জানার জন্য তুমি 2, 8, 8 এক করবে, কারণ এসপিডিএফ ইলেকট্রন বিন্যাস শিখলে তুমি ওইটা ক্লিয়ার হয়ে যাবে কেন এরকম হয়। এমনিতে প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন ক্যাপাসিটি, দ্বিতীয় কক্ষপথে 8টা ক্যাপাসিটি, তৃতীয়তে 18টা ক্যাপাসিটি, কিন্তু তৃতীয়তে 18টা ডাইরেক্ট হয় না, ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস তোমার ডিস্টার্ব হবে, পটাশিয়ামের ক্ষেত্রেও প্রথমও 2, তারপরে 8, তারপরে 8, তুমি বলবে তারপরে যদি 18 হয় তাহলে 8 কেনে, কিন্তু 4 নম্বর কক্ষপথে একটা ইলেকট্রন যায়, ওইটা তুমি এসপিডিএফ ইলেকট্রন বিন্যাসে বুঝতে পারবে। গোল ইলেকট্রন বিন্যাসে তুমি প্রথম 3টা কক্ষপথেই ঠিক, আর প্রথম 3টা পর্যায়ে আমার মাধ্যমিকের ক্ষেত্রে কাজে দিবে। শোনা এবারে, পরমাণুর ব্যাসার্ধ বলতে কি বুঝি? পরমাণুর ব্যাসার্ধ বলতে বুঝি নিউক্লিয়াস থেকে পরমাণু শেষ কক্ষপথ পর্যন্ত যে দূরত্ব, তাকেই বলে পরমাণুর ব্যাসার্ধ। পরমাণু কিন্তু কোনো বৃত্ত নয়, বোর্ডে আমাকে বৃত্ত আঁকতে হয়েছে, একটা পরমাণু মডেল কিন্তু গোলকের মতন ব্যাপারটা। একটা কক্ষপথে মানে একই লাইনে ইলেকট্রন ঘুরে নাই, অত দূরে ইলেকট্রন কিছু ইলেকট্রন ঘুরছে, অত দূরে কিছু ইলেকট্রন ঘুরছে, আর ফুটবলের মতন বটে ইলেকট্রনটা, মাঝে নিউক্লিয়াস। নিউক্লিয়াসে কে আছে? এক গাদা প্রোটন জড়ো হয়ে আছে, ওইটাকে নিউক্লিয়াস বলা হয়। এক গাদা প্রোটন বলতে যে যত নম্বর মৌল তার তটাই প্রোটন, এটাও মনে থাকবে তোমার। আর প্রথম কক্ষপথ মানে কিছু কিছু ইলেকট্রন কাছাকাছি ঘুরছে, তারপর লাইন দিয়ে ঘুরে না, আমাকে বোর্ডে করতে হয় লাইন দিয়ে, তুমি ভাবছো যে 8টা ইলেকট্রন লাইন দিয়ে ঘুরছে, অমন না, ওই এলাকাতে ঘুরছে, মানে বুঝতে পারছি, গোলক ভাবো, গোলক। কক্ষপথ বলে কোনো অমনি না, ওই এলাকাতে ঘুরছে, একই লাইনে ঘুরে না, কিন্তু নিউক্লিয়াস থেকে অত দূরেই ঘুরছে, কেউ এই দিক থেকে ঘুরছে, কেউ ওই দিক থেকে ঘুরছে, কিন্তু একই দূরত্বে ঘুরছে, কথা বুঝতেছো? 8টা ইলেকট্রন একই লাইনে ঘুরে নাই, ওই ভাবনাটা নিবে না পরমাণু মডেলে, ঠিক আছে? ওইটা ভুল, গোলক বটে, এটা বৃত্ত না। কি বটে? গোলক। আমাকে তো বোর্ডে গোলক আঁকার কোনো চান্স নাই, 3D ফিগার বটে এটা, ঠিক আছে? এখন বুঝে গেছো? তাহলে নিউক্লিয়াস থেকে লাস্ট যে ইলেকট্রন, লাস্ট কক্ষপথের ইলেকট্রনের যে ডিস্টেন্স কক্ষপথটার নিউক্লিয়াস থেকে, তাকেই বলে পরমাণুর ব্যাসার্ধ। কিন্তু পরমাণুর ব্যাসার্ধ 3 ধরনের আছে, এটা তুমি শিখো নতুন। 1 নম্বর হচ্ছে সমযোজী ব্যাসার্ধ, ধ্যান দাও, এটা না পড়লে তোমার কমপ্লিট নলেজ আসবে না। সমযোজী ব্যাসার্ধ। 2 নম্বর হচ্ছে ধাতব ব্যাসার্ধ, নোট করবি, খুব ইম্পর্টেন্ট। আর 3 নম্বর হচ্ছে ভ্যান্ডার ওয়াল ব্যাসার্ধ। ক্লাস 10-এ এটা ইম্পর্টেন্ট, প্রশ্ন তোমাকে দিবে কি? পরমাণুর ব্যাসার্ধ ক ধরনের? 3 ধরনের। পারমাণবিক ব্যাসার্ধ বলা হয় ক ধরনের বাবু? 3 ধরনের। জেনারেলি এটা মাপা হয় পিকোমিটার এককে। পিকোমিটার মানে বুঝো, শর্টকাটে পিএম লেখা থাকে। 1 পিকোমিটার সমান 10⁻⁻12 মিটার। 9-এ তোমরা পড়িছ ছোট ছোট একক। দৈর্ঘ্য পরিমাপের 3টি ছোট একক ফার্মি। 1 ফার্মি সমান 10⁻15 মিটার। 1 পিকোমিটার মানে 10⁻12 মিটার। 1 অ্যাংস্ট্রম মানে 10⁻10 মিটার। 1 ন্যানোমিটার মানে 10⁻9। পরমাণুর ব্যাসার্ধ মাপে আমরা সবাই পিকোমিটার এককে। পিকোমিটার মানে কত মিটার? 10⁻12 মিটার, খুবই ছোট। যদি তুমি এবারে মিটারে মাপতে যাও তো অনেকগুলো আগে দশমিক পড়ে যাবে, কথা বুঝতেছো? লিখতে সুবিধা হবে না, যাতে আমরা সুবিধা হয় সব জিনিস ছোট একক বড় একক কেন ইউজ করি? যাতে করে আমরা খাতায় লিখতে পারি। যেমন তোমাকে লিথিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ মনে রাখো একটা তথ্য, লিথিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ 123 পিকোমিটার। লিথিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে 123 পিকোমিটার। যেমন উদাহরণস্বরূপ বললাম, লিথিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ 123 পিকোমিটার। সোডিয়ামের ক্ষেত্রে সেটা চলে যায় 154 পিকোমিটার। ট্রেনের বই একটা লিস্ট আছে, দেখবে লেখা আছে পিএমস প্রত্যেকটা। ওই লিস্টটা তোমাকে মনে রাখার দরকার নেই, ওই লিস্টটা শুধুমাত্র লিথিয়ামেরটা মনে রাখবে, মনে রাখার কোনো প্রয়োজন নেই। ফালতু বই খুব মুখস্থ করবে না, গোটাটাই সিস্টেম আছে। তুমি শুধু ওইটা মুখস্থ করলে লাভ কি আমার? ওইটা তো প্রশ্ন দেবে না, সাজাই দিবে, শুধু বলবে কি নাই কার কত ব্যাসার্ধ, সাজাই দিবে, 4-5টা পরমাণু দিন দিবে, সাজাই দিবে। সাজার তো অন্য কেস আছে, সেই কেসটাই তো বুঝাবো। দেখো সমযোজী ব্যাসার্ধ জিনিসটা কি, ধ্যান দেবে। ধরো হাইড্রোজেন একটা H2 অণু তৈরি করে। এর আগে আমি একটা অণু পরমাণু এবং মোলের একটা ক্লাস দিয়েছি ইউটিউবে কেমিস্ট্রিতে, দেখবি ছোটদের কেমিস্ট্রি দিয়েছি। ছোটদের কেমিস্ট্রিটা ছোটদের না, ওটা তুমি অনার্সে ছেলেরাও দেখতে পারো, যার কনসেপশন নাই, কেমিস্ট্রি অনার্স নিয়ে নিয়েছো আবেগে। তো দেখো হাইড্রোজেন পরমাণু আর একটা হাইড্রোজেন পরমাণু যদি এক বন্ধনে যুক্ত হয়, তখন এয়ার নিউক্লিয়াস আর এয়ার নিউক্লিয়াসের যে দূরত্ব, সেই দূরত্বটাকে 2 দিয়ে ভাগ করা হয়, সেইটাই সমযোজী ব্যাসার্ধ। ব্যাসার্ধ মাপিছে কী করে পরমাণু তো কোনো বড় জিনিস নয়, ব্যাসার্ধটা মাপিছে বিজ্ঞানীরা আগে অণু অবস্থায় মেপেছে, পরমাণু অবস্থায় কেউ মাপতেই পারবে না। অণু করে একটু বড় হয়ে যায়, 2টা হাইড্রোজেন একসঙ্গে থাকে, তাহলে 2টা হাইড্রোজেন পরমাণুর মাঝের দূরত্বকে দেওয়া হয়েছে নিউক্লিয়াস থেকে নিউক্লিয়াস। সমযোজী বন্ধন মানে শুনিছো তো, সমযোজী বন্ধন এর আগে আমি একটা ভিডিও ইউটিউবে দিয়েছি। সমযোজী বন্ধন ওই জন্য একটা আগে পড়ে নিতে হয়, পর্যায় সারণী তারপরে পড়তে হয়। H সমযোজী বন্ধন থাকে,
সেই এইচ সমযোজী বন্ধন H2 অণু গঠন করেছে বা O2 সমযোজী বন্ধন থাকে। দুটো পরমাণু পাশাপাশি থাকা দুটো পরমাণু নিউক্লিয়াসের দূরত্বের অর্ধেককে বলা হয় সমযোজী ব্যাসার্ধ। নোট ডাউন করো, আমি সংজ্ঞা লেখাই না, সংজ্ঞা অনুভব করো। সমযোজী ব্যাসার্ধ কাকে বলে, খুব ইম্পর্টেন্ট। শোনো এবারে, তাহলে দেখো সমযোজী যৌগ তো পৃথিবীতে সবাই তৈরি করে নাই। সোডিয়াম কি করবে? সোডিয়াম তো এক পারমাণবিক, ওর তো পরমাণু একটাই Na, ওর ওইটাই অণু। তাহলে বলো সোডিয়াম পরমাণুর ব্যাসার্ধ সবাই কী করে বাইর করবো? তখন ও তো সমযোজী বন্ধনও করে না, কারণ সোডিয়াম কারোর সঙ্গে যুক্ত হলে সমযোজী পদার্থ হবে না, তড়িৎযোজী হয়ে যাবে, NaCl হবে তড়িৎযোজী পদার্থ। তাদের ক্ষেত্রে তখন আমরা কি করি, তখন সমযোজী ক্যালাস তৈরি করি। ধরো NaCl এর ক্যালাস আছে, Na+Cl- ক্যালাস তৈরি করি তো অষ্টভুজাকার। পাশাপাশি দুটা সোডিয়ামের মধ্যে নিউক্লিয়াসের দূরত্বকে 2 দিয়ে ভাগ করি। যৌগ অবস্থায় নিয়ে নিও আগে, সোডিয়াম NaCl কোথাও আছে, ধরো সোডিয়াম কার্বনেট আছে কোথাও, বলে NaOH আছে কস্টিক সোডা, সেই দ্রবণে আমরা যাই, সেই ক্যালাসের মধ্যে সোডিয়াম পরমাণুর পাশাপাশি দূরত্ব, নিউক্লিয়াস থেকে নিউক্লিয়াসের দূরত্ব মাপি এবং সেই দূরত্বটাকে 2 দিয়ে ভাগ করি। সবাই ধ্যান দেবে, 2 দিয়ে ভাগ করি, তখন ওইটা হয় ধাতব ব্যাসার্ধ। ধাতব ব্যাসার্ধর মান একটু বেশি হয় কার থেকে? সমযোজী ব্যাসার্ধর থেকে। যে কোনো সমযোজী ব্যাসার্ধর থেকে কে বড় এটা মনে রাখো, এইটাই 10 ক্লাসে প্রশ্ন দেই। সমযোজী ব্যাসার্ধ সব থেকে ছোট, সমযোজী আর লিখছি রেডিয়াস, তার থেকে ধাতব ব্যাসার্ধ বড়। এইবারে শোনো, আরেকটা কেস আছে, আর তার থেকেও বড় হচ্ছে ভ্যান্ডার ওয়াল ব্যাসার্ধ। আমি লিখছি ভিডি রেডিয়াস, তুমি উচ্চারণ শোনো, ভ্যান্ডার ওয়াল ব্যাসার্ধ, ভ্যান্ডার ওয়াল ব্যাসার্ধ। জুম করো, ভিডিওটা জুম করো, উচ্চারণ শোনো, দেখতে পাবে। ভয়জফলা আকার দন্তন ড আকার র, ভ্যান্ডার ওয়াল, ও অন্তস্থাকার ল। ইংরেজি তো লিখতে পারো তুমি, ইংরেজি যা স্পেলিং, নামটা কোনো বড় কথা নয়, বিজ্ঞানীর নাম বটে ভ্যান্ডার ওয়াল। ভ্যান্ডার ওয়াল ব্যাসার্ধ, শোনো, ভ্যান্ডার ওয়াল ব্যাসার্ধ কার লেখা হয়েছে? তুমি লাস্ট শ্রেণীটা দেখো, 18 নম্বর শ্রেণীটা পর্যায় সারণীর, হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জিওন রেডন। সেখানে হিলিয়াম পরমাণুর ব্যাসার্ধ কী করে? হিলিয়াম তো কারোর সঙ্গে যৌগই গঠন করে না, ও তো নিষ্ক্রিয়। ধাতব ব্যাসার্ধ কখন পাইলাম? ধাতব ব্যাসার্ধ কেন আমাকে দ্বারস্থ হইতে হইলো? কারণ ধাতুগুলা কোনোদিন সমযোজী পদার্থ তৈরি করে নাই। তাহলে পৃথিবীতে যারা সমযোজী পদার্থ তৈরি করেছে তাদের তো সমযোজী ব্যাসার্ধ দিয়ে মেপে দেবো আমি। সমযোজী পদার্থ কঠিন হতে পারে, সমযোজী পদার্থ তরল হতে পারে, গ্যাসীয় হতে পারে, কিন্তু ধাতব ব্যাসার্ধ মাপার জন্য কঠিন পদার্থই হয়। NaCl কঠিনই হয়। ধাতু থাকলে জেনারেলি পদার্থটা তরল অবস্থায় মাপা হয় না, কী অবস্থায় মাপা হয়? কঠিন। যদি বলে ধাতব ব্যাসার্ধ এবং সমযোজী ব্যাসার্ধের মধ্যে কোন ব্যাসার্ধের মান বেশি, তুমি বলবে স্যার ধাতব ব্যাসার্ধ। ভ্যান্ডার ওয়াল ব্যাসার্ধ, কিন্তু শুনো, ভ্যান্ডার ওয়াল ব্যাসার্ধ পাশাপাশি দুটা নিয়ন পরমাণুকে আমি রাখবো, পাশাপাশি যতটা পাশে করা যায়, কাছাকাছি তো আসতেই চাইবে না পরমাণু দুটা, যৌগ গঠন তো করে না, এটা পারমাণবিকতা এক। যতটা পাশে পারবো করব এবং তাদের পাশাপাশি দূরত্বটা মাপব, সেই দূরত্বটাকে 2 দিয়ে ভাগ করে দেবো, তাইলে হয়ে গেল ভ্যান্ডার ওয়াল ব্যাসার্ধ। ভ্যান্ডার ওয়াল ব্যাসার্ধ সব থেকে বড়, মনে রাখো, ভ্যান্ডার ওয়াল ব্যাসার্ধ সব থেকে বড়। কাজে দেবে তোমাকে, এখনই পারমাণবিক ব্যাসার্ধ পড়তে কাজে দেবে। এইটা 10-এর অনেক বইয়ে দেওয়াই নেই, 10 ক্লাসের কিছু কিছু বই আছে, কিছু কিছু বই দেওয়া নাই। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ একই ধরনের লয় সবাই, পারমাণবিক ব্যাসার্ধ মাপা কঠিন। আচ্ছা, এই ভাগ করতে হলেও কেন পারমাণবিক ব্যাসার্ধকে আমাকে 3 প্রকার? কারণ মাপা যায় না। বাস্তবে পারমাণবিক ব্যাসার্ধ মাপিছে কী করে বিজ্ঞানীরা, অবাক লাগবে তোমার এটা। ও যৌগ অবস্থায় মেপেছে। যারা সমযোজী যৌগ তাদের সমযোজী পাশাপাশি পরমাণু দুটা দূরত্ব মেপে 2 দিয়ে ভাগ করে দিয়েছে, নিউক্লিয়াস থেকে নিউক্লিয়াস। তড়িৎযোজী যৌগের তড়িৎযোজী NaCl মানে ধাতু থাকতে হবে, MgCl2, অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদিও সমযোজী বন্ধন তৈরি করে, তাহলে NaCl এইগুলোর ক্ষেত্রে আমরা ক্যালাস আকারে যৌগটাকে নিয়েছি কঠিন অবস্থায়, তারপর দুটা Na পরমাণুর নিউক্লিয়াসের দূরত্বকে 2 দিয়ে ভাগ করে দিয়েছি। ভ্যান্ডার ওয়াল ব্যাসার্ধ কার ক্ষেত্রে হয়েছে? তা যারা যৌগ গঠনই করে না, নিয়ন, হিলিয়াম, এদের ক্ষেত্রে আরও পরমাণুর ব্যাসার্ধ কী করে বের করব? তখন এদের জন্য ভ্যান্ডার ওয়াল ব্যাসার্ধ একটা স্পেশাল রুল নিয়ে আসা হয়েছে। দুটা নিয়ন পরমাণুকে ফোর্স দিয়ে ভ্যান্ডার ওয়াল শক্তি দিয়ে যত পারিছি কাছাকাছি এনেছি, তারপর ওদের নিউক্লিয়াস থেকে নিউক্লিয়াসের দূরত্ব মেপে 2 দিয়ে ভাগ করেছি। কিন্তু ভ্যান্ডার ওয়াল ব্যাসার্ধর মান অনেক বেশি হয়, মানে কাছাকাছি আসতেই চাই না, যেহেতু ব্যাসার্ধ দূরত্বটা বড়ই থাকে, কিন্তু ব্যাসার্ধও মাপিয়ে দিয়েছি আমরা। এই গেল 3টা ব্যাসার্ধর নিয়ম। পারমাণবিক ব্যাসার্ধ কয় প্রকার এবং 3 প্রকার ব্যাসার্ধ কী কী। এইবারে আসল ক্লাসটা আমরা শুরু করছি, যে পর্যায় সারণীতে পারমাণবিক ব্যাসার্ধ কোন বিষয়ের উপর নির্ভর। পারমাণবিক ব্যাসার্ধ কোন এককে মাপা হয়? জেনারেলি পিকোমিটার। 1 পিকোমিটার মানে কত মিটার? 10⁻12 মিটার। মাথায় রাখবে, যদি তোমাকে বলে পারমাণবিক ব্যাসার্ধ কোন এককে মাপা হয়, তুমি বলবে স্যার পিকোমিটার। ফার্মিতেও মাপলেও একটু বড় হয়ে যায়, একটু বেশি ছোটো হয়ে যায়। আর অ্যাংস্ট্রমে অনেক বই দেওয়া থাকে অ্যাংস্ট্রমও, কিন্তু পিকোমিটারে জেনারেলি সুবিধা, তোমার সংখ্যালা ভালো পাবে। যেমন হয়তো বললাম, দেখো এইটা আমার লিখতে সুবিধা হয়েছে, যেমন লিথিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ 154, 123, সোডিয়ামের 154, পটাশিয়ামের 203, এগুলা সব কী এককে মাপা আছে? পিকোমিটার। বাস,
চলো এবারে পারমাণবিক ব্যাসার্ধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এবং মিনিট 10 লাগবে কার চ্যাপ্টারটা পড়তে পারমাণবিক ব্যাসার্ধটা বুঝতে পেরে যাবে তুমি। শোনো, পারমাণবিক ব্যাসার্ধ দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। যত বেশি নিউক্লিয়াস চার্জ, শোনো, ইলেকট্রনগুলোকে কে টাইনছে? যেমন সূর্য গ্রহগুলোকে টাইনছে নিজের কেন্দ্রের দিকে, কিন্তু পুরাপুরি টাইনছে নাই, শুধু সূর্যের ধারে গ্রহগুলো ঘুরছে, পৃথিবী, বৃহস্পতি। ঠিক তেমনি ইলেকট্রনগুলোও নিউক্লিয়াস মানে আমি বলেছি বারবার, আর চেঁচাবো না। নিউক্লিয়াস মানে কি? প্রোটন প্লাস নিউট্রন পরমাণুর মাঝে থাকে, জড় অবস্থায় থাকে, ওইলা ধারে ধারে ঘুরে না। আর নিউক্লিয়ার চার্জ কার বেশি? যে যত নম্বর তাহলে পারমাণবিক ব্যাসার্ধ এবারে পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর কীভাবে চেঞ্জ হয় সেটা আমি দেখব। দেখো, লিথিয়াম, বেরিলিয়াম, তারপর 13 নম্বরে আছে বোরন, 14 নম্বরে কার্বন, নাইট্রোজেন 15 নম্বরে, অক্সিজেন 16 নম্বরে, ফ্লোরিন 17 নম্বরে। দেখো, পর্যায় বরাবর যত তুমি বাঁ দিক থেকে ডান দিকে যাবে, কৃপা ধ্যান দে, বাঁ দিকে এইটা 1 নম্বর শ্রেণীটা, বাঁ দিক শ্রেণীগুলো বুঝতে পারছি, 18টা শ্রেণী আছে। যত তুমি বাঁ দিক থেকে ডান দিকে যাবে পারমাণবিক ব্যাসার্ধ তত কমতে থাকবে। দেখো কেন কমছে, কারণটা শুনো, কারণটা তুমি বুঝতে পারবে। এইটা মনে রাখো, পারমাণবিক ব্যাসার্ধ, অ্যাটমিক রেডিয়াস, পারমাণবিক ব্যাসার্ধ সমানুপাতিক 1/, নিউক্লিয় চার্জ, নিউক্লিয়াসের চার্জ, নিউক্লিয়াসের চার্জের সাথে ব্যস্তানুপাতিক। দেখো, নিউক্লিয়াসের চার্জ বোরনের বেশি। বোরন কত নম্বর মৌল? 5 নম্বর মৌল। তাহলে নিউক্লিয়াস প্রোটন কটা আছে? 5টা। তাহলে 5টা প্রোটন নিউক্লিয়াসে বাড়তি আছে। তুমি বলবে স্যার 5টা ইলেকট্রনও তো বাড়তি আছে। শুনো, লাস্ট কক্ষপথে 3টা ইলেকট্রন আর প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন বোরনের। কে কক্ষপথে 2টা ইলেকট্রন আর এল কক্ষপথে 3টা ইলেকট্রন। 5টা তো ইলেকট্রন, 5টা প্রোটনও আছে নিউক্লিয়াসে। এবার দেখো, বেরিলিয়ামের ক্ষেত্রে বলো কী আছে? বেরিলিয়ামের ক্ষেত্রে নিউক্লিয়াসে 2টা প্রোটন আছে, 4টা প্রোটন আছে, 4 নম্বর মৌল। আর প্রথম কক্ষপথে ইলেকট্রন আছে 2টা, আর দ্বিতীয় কক্ষপথে আছে ইলেকট্রন। ইয়ারও তো 2 নম্বর কক্ষপথ, ইয়ারও 2টা কক্ষপথ। একটা পর্যায়ে, এইটাই পর্যায় সারণীর নিয়ম, একটা পর্যায়ে কক্ষপথে কি থাকে? 2 নম্বর পর্যায়ে সবারই 2টা কক্ষপথ। 3 নম্বর পর্যায়ে কটা কক্ষপথ? 3টা কক্ষপথ। এইটা পর্যায় মানে পর্যায় চেঞ্জ হওয়া মানে কক্ষপথ চেঞ্জ হয়ে যায়, একটা করে কক্ষপথ বাড়তে থাকে। তাহলে বলো, কক্ষপথ বাড়ুক গা, নিউক্লিয়াসের চার্জটা বাড়ছে। নিউক্লিয়াস অনেক ভারী জিনিস, আমি বলেছি একটা প্রোটনের ভর অনেক বেশি, একটা প্রোটনের চার্জ অনেক বেশি। তাহলে প্রোটনের চার্জ বেশি বলে ইলেকট্রনগুলোকে তাই নিলেই, তাহলে যত এদিকে যাবে তত পারমাণবিক ব্যাসার্ধ কী হবে? আস্তে আস্তে ছোট হবে। কিন্তু দেখো, লাস্টে আমি বললাম হিলিয়াম বা নিয়নের পারমাণবিক ব্যাসার্ধটা কী ব্যাসার্ধ? ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ। ওয়ার ব্যাসার্ধ এই নিয়মটা মানবে নাই। সেই জন্য পারমাণবিক ব্যাসার্ধ সবসময় তোমাকে যদি দেই, তুমি মনে রাখবে নিউক্লিয় চার্জের ব্যস্তানুপাতিক বটে, কিন্তু সবসময় এই নিয়মটা কাজ করবে না। নিউক্লিয় চার্জের ব্যস্তানুপাতিক বটে পারমাণবিক ব্যাসার্ধ, কিন্তু লিথিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ সবার থেকে বেশি, বেরিলিয়ামের থেকেও বেশি, বেরিলিয়ামের থেকে বোরনের বেশি, বোরনের থেকে কার্বনের বেশি, মানে বোরন বেশি কার্বনের থেকে, উল্টা বলছি আমি, কার্বন বেশি নাইট্রোজেনের থেকে, নাইট্রোজেন বেশি অক্সিজেনের থেকে, অক্সিজেন বেশি ফ্লোরিনের থেকে, কিন্তু সবার থেকে বেশি হচ্ছে নিয়ন। এইটা মাথায় রাখবে, এইটা মাথায় রাখবেন। নিয়ন কিন্তু আগে চলে আসবে, নিষ্ক্রিয় মৌলটা সবার আগে ব্যাসার্ধ, ওটা সবার পেছনে হওয়া উচিত নিয়ম অনুসারে। কিন্তু তুমি মনে রাখবে, কারণ তোমাকে যদি কেউ বলে নিষ্ক্রিয় মৌলের ব্যাসার্ধ সব থেকে বেশি কেনে, বলবে নিষ্ক্রিয় মৌলের ব্যাসার্ধ স্যার ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ হয়। নিষ্ক্রিয় মৌলদের কোনো সমযোজী যৌগও তৈরি করে না, তড়িৎযোজী যৌগ তৈরি করে না, ফলে সমযোজী ব্যাসার্ধ সব থেকে কম। তারপর কোন ব্যাসার্ধ বলেছি আমি? তড়িৎযোজী ব্যাসার্ধ, মানে ধাতব ব্যাসার্ধ। তড়িৎযোজী ব্যাসার্ধ বলা হয় না। পারমাণবিক ব্যাসার্ধ 3 প্রকার: সমযোজী ব্যাসার্ধ, ধাতব ব্যাসার্ধ আর ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ। সব থেকে ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধের মান বেশি। এটা নিষ্ক্রিয় মৌলগুলোর ব্যাসার্ধই জেনারেলি ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধে মাপা হয়, কিন্তু কোনো কোনো অণুর ব্যাসার্ধ, আবার অক্সিজেনের ব্যাসার্ধ মাপা হয়। গ্যাসীয় অবস্থায় যখন অক্সিজেন 2টা পরমাণু থাকে, এখানেও অক্সিজেন 2টা পরমাণু থাকে, এটা একটা O2, এটা একটা O2, ইয়াদের মাঝে পরমাণুর যেটা কাছাকাছি থাকে সেই পরমাণুগুলোর দূরত্বকে 2 দিয়ে ভাগ করে দিলেও অক্সিজেনের ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধও হয়, অক্সিজেনের সমযোজী ব্যাসার্ধ হয়। তাহলে অণু অবস্থায় যখন অক্সিজেনের দূরত্ব মাপব, একই পরমাণুর মধ্যে দূরত্ব মাপা হবে না। একটা অণুর 2টা পরমাণু, আরেকটা অণুর 2টা পরমাণুর মধ্যে যে পরমাণু 2টা কাছাকাছি আছে সেই পরমাণু দুটো ডিস্টেন্স বাই করব, ডিস্টেন্স বাই করে 2 দিয়ে ভাগ করে দেবো, তখন আমি অক্সিজেনেরও ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ পাই, অক্সিজেনের আবার সমযোজী ব্যাসার্ধ পাই। তখন কিন্তু যে অণুগুলো যৌগ গঠন করে সেইগুলোর ব্যাসার্ধটা মাপা হয়। একটি অণুরই 2টা পরমাণুর যখন নিউক্লিয়াসের দূরত্বকে 2 দিয়ে ভাগ করি, তখন সেটা হচ্ছে সমযোজী ব্যাসার্ধ। কিন্তু অক্সিজেন যখন O2 আর O2 2টা অক্সিজেন থাকে আলাদা আলাদা, অণুগুলোর মধ্যে পাশাপাশি থাকা 2টা পরমাণু, অণুগুলোর মধ্যে পাশাপাশি যে 2টা পরমাণু থাকে, যে পাশাপাশি দিকে আছে,
তাদের মাঝের যে দূরত্ব নিউক্লিয়াসের, সেই নিউক্লিয়াসের দূরত্বকে 2 দিয়ে ভাগ করলে আমরা অক্সিজেনের ক্ষেত্রেও ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ পাই। ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধর মান সবসময় সমযোজী ব্যাসার্ধর থেকে বেশি, এটা মাথায় রাখতে হবে। তাহলে তোমাকে যদি বলে এবারে 3 নম্বর পর্যায়ে চলো, 3 নম্বর পর্যায়ে কে আছে বলো? 3 নম্বর পর্যায়ে আছে সোডিয়াম, তার থেকে বেশি বলো। সোডিয়ামের পর বলি যাও, সোডিয়ামের পরমাণুর ব্যাসার্ধ বেশি ম্যাগনেসিয়ামের থেকে, ম্যাগনেসিয়ামের থেকে বেশি অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের থেকে বেশি সিলিকন, মানে অ্যালুমিনিয়ামেরই বেশি, সিলিকনের বেশি হচ্ছে সালফারের থেকে, ফসফরাসের থেকে, ফসফরাসের বেশি হচ্ছে ক্লোরিনের থেকে, সালফারের থেকে, সালফারের বেশি হচ্ছে ক্লোরিন, ক্লোরিন আর্গন, কিন্তু আর্গন সবার আগে চলে আসবে নিষ্ক্রিয় মৌল। এর ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ মাপা হয় সব দিকে। যদি বলো 3 নম্বর পর্যায়ে কার ব্যাসার্ধ বেশি? আর্গনের। তারপরে তুমি প্রথম থেকে সিরিয়াল বলবে, আর্গনের সবার থেকে বেশি, তারপর সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, সিরিয়াল। বুঝতে পারছি? পরমাণু ব্যাসার্ধ বাঁ দিক থেকে ডান দিকে ক্রমশ কমতে থাকে। কেন কমতে থাকে বলেছি? কারণ নিউক্লিয়াসের চার্জ বাড়ে, ইলেকট্রন কক্ষপথ একই থাকে, কক্ষপথ বাড়ছে না, একই পর্যায়ে তো একটাই কক্ষপথ। 3 নম্বর পর্যায়ের মৌল তো 3টাই কক্ষপথ আছে, তাই একই কক্ষপথ নিউক্লিয়াস থেকে দূরত্ব একই লয়। নিউক্লিয়াসের চার্জ বাড়ি যায়, ইলেকট্রন বাড়ি যায় মানছি আমি, কিন্তু ইলেকট্রনের ধর্তব্য, ইলেকট্রনের ভর খুব নগণ্য। ওই জন্য প্রোটনের চার্জ যেটা বাড়ছে সেইটাতে কাছে নিয়ে এসছে, কক্ষপথটা আরও কাছে চলে এসছে। 3 নম্বর কক্ষপথেই থাকছে, কিন্তু কক্ষপথটা কাছে চলে এসছে। এই জন্য পরমাণুর ব্যাসার্ধ বাঁ দিক থেকে ডান দিকে গেলে ক্রমশ বাড়িতে থাকে আপ টু হ্যালোজেন শ্রেণী পর্যন্ত। 17 নম্বর শ্রেণীটাকে হ্যালোজেন শ্রেণী বলা হয়। এখানে আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। 17 নম্বর শ্রেণীতে কে আছে? 17 নম্বর শ্রেণীতে প্রথমে কেউ নাই, প্রথম পর্যায়ে কেউ নাই, তারপরের পর্যায় থেকে যথাক্রমে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। 9 নম্বর মৌল, 17 নম্বর মৌল, 35 নম্বর মৌল, 53 নম্বর মৌল, 83 নম্বর মৌল। আরে নিষ্ক্রিয় মৌলের আগে, নিষ্ক্রিয় মৌল তোমার মনে আছে 2, 10, 18, 36, 89, তো 2 এর আগে কেউ নাই, তার আগে এগুলো সব হ্যালোজেন বটে। তাহলে 10-এর আগে 9, 18-এর আগে 17 ক্লোরিন, যদি তুমি বলো 36-এর আগে 35 ব্রোমিন, 53 নম্বর আয়োডিন, 54 নিষ্ক্রিয় বটে, আর 86 নিষ্ক্রিয় বটে, তো তার আগে 85 অ্যাস্টাটিন। এই তো 17 নম্বর শ্রেণী, এটাকে হ্যালোজেন শ্রেণী বলা হয়। এই মৌলগুলার ব্যাসার্ধ সবথেকে কম প্রতি পর্যায়ে এই মৌলগুলার ব্যাসার্ধ সবথেকে কম, আর বেশি কার? নিষ্ক্রিয় মৌলের ব্যাসার্ধ, তারপরেরটাই বেশি। সেখানে নিষ্ক্রিয় মৌলটা আগে চলে আসবে, তারপরে তুমি পরপর পড়ে যাবে। তার মানে তুমি 18 থেকে শুরু করো, 18, 1, 2 যা পারবে মৌল বলে দেবে। 18 কিন্তু ব্যাসার্ধ সবথেকে বেশি, কারণ 18 নম্বরের ব্যাসার্ধ সবথেকে বেশি কেনে তুমি বলবে স্যার ওগুলো ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ। এটাই উত্তর। ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ কি আমি বলে দিয়েছি। ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ হচ্ছে যখন কোনো পরমাণুর ব্যাসার্ধ তো মাপাই সম্ভব নয়, পরমাণুকে অণু অবস্থায় আমরা ব্যাসার্ধ মাপি। হাইড্রোজেনের ব্যাসার্ধ কখনো মাপা যায় না, হাইড্রোজেন এত নগণ্য। তখন হাইড্রোজেন H2 গঠন করে, সমযোজী যৌগ তৈরি করে, তখন পাশাপাশি দুটো পরমাণুর নিউক্লিয়াসের দূরত্বকে 2 দিয়ে ভাগ করে দিই। মাপা সম্ভব হলে পরমাণুর ব্যাসার্ধ কীভাবে মাপা হয়েছে সেইটা তুমি ধ্যান দাও। পরমাণুর ডাইরেক্ট ব্যাসার্ধ মাপা সম্ভব হয় না, তখনই আমরা এইসব জিনিসের দ্বারস্থ হয়েছি। পাশাপাশি নিয়ে আসে দুটো পরমাণুকে, তাদের দূরত্বটা মোটামুটি বাই করা যায়, তাকে গড় করে দিয়েছি। সব ক্ষেত্রেই তো সেটাই গড় করা হয়েছে, 3টা ব্যাসার্ধ যেটা বললাম সব ক্ষেত্রেই গড় হয়েছে এইভাবে। কিন্তু সমস্যা হয়েছে কেউ তো সমযোজী বন্ধন করে না, কেউ তড়িৎযোজী করে ধাতুগুলা, তো ধাতুগুলাকে তখন ধাতব ক্লাসে নিয়ে গেছি কঠিন অবস্থায়। পাশাপাশি দুটো ধাতুর পরমাণু নিয়েছি, কেউ উপর নিচে হইতে পারে, সাইডে হইতে পারে। আর নিষ্ক্রিয় মৌলগুলোর ক্ষেত্রে ব্যাসার্ধ মাপা হয়েছে ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ, স্পেশালভাবে ওদের ভ্যান ডার ওয়াল ফোর্স দিয়ে পাশে আনা হয়েছে, তারপর দুটো পরমাণু নিউক্লিয়াসের দূরত্ব দেওয়া হয়েছে, 2 দিয়ে ভাগ করা হয়েছে, সেটা সবথেকে বেশি। এবারে চলো উপর নিচে পড়বো পারমাণবিক ব্যাসার্ধ। দেখো উপর নিচে আমি একটা মৌলের ক্ষেত্রে বলছি, চলো 1 নম্বর শ্রেণীটা পড়ি। 1 নম্বর শ্রেণী সবাই মৌল চিনতে হবে, হেলিনাকে রুবি ছুঁয়ে ফেলেছে, কোড আছে। তাহলে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, না মানে সোডিয়াম, হাইড্রোজেনের বাদ দাও, না সোডিয়াম, না কে পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। না কে রুবি ছুঁয়ে ফেলেছে। সিজিয়াম তোকে মনে রাখো 6 নম্বর পর্যায়ে, 7 নম্বর পর্যায়ে তোকে যেমন নাই, ছুঁয়ে ফেলেছে, ফ্রান্সিয়াম আছে, দরকার নেই। 1 নম্বরে হাইড্রোজেন, লি কে আছে বলো? লিথিয়াম। লিথিয়ামের পর হিলিয়াম এখানে নাই, আমি ভুল করেছি। এইটা লিথিয়াম 2 নম্বরে, 3 নম্বরে সোডিয়াম, 4 নম্বরে পটাশিয়াম, 5 নম্বরে রুবিডিয়াম, 6 নম্বরে সিজিয়াম। এগুলোর ব্যাসার্ধ কী করে চেঞ্জ হয়? এগুলোর ব্যাসার্ধ একদম সোজা, এদের তো কক্ষপথই বেরিয়ে গেছে, বললাম না? যটা পর্যায়ে আগাচ্ছে তটা কক্ষপথ বাড়ছে। হাইড্রোজেনে একটাই কক্ষপথ, লিথিয়ামে 2টা কক্ষপথ, সোডিয়ামে 3টা কক্ষপথ। তো কক্ষপথ বাড়লে তো পরমাণু ব্যাসার্ধ এমনিতেই বেড়েছে। তাহলে কক্ষপথ তুমি বলে স্যার চার্জও যে বাড়ছে, আপনি বললেন চার্জ বাড়লে কমবে, এক্ষেত্রে কক্ষপথ প্রায়োরিটি পায়।
কক্ষপথের যে ধর্মটা সেটা ডোমিনেট করে কার উপর? চার্জের উপর। চার্জ সেক্ষেত্রে একই পর্যায়ের ক্ষেত্রে আমি চার্জ দেখব, কিন্তু একই শ্রেণীতে যখন যাব পরপর উপর নিচে, তখন আমি শুধুমাত্র কক্ষপথ দেখব। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ কার উপর ডিপেন্ড করছে? শ্রেণী বরাবর। সমানুপাতিক হচ্ছে কার বরাবর বলো? সমানুপাতিক হচ্ছে কক্ষপথের সাথে। কক্ষপথ আবার বলছি, যে যত নম্বর পর্যায়ে তার তটাই কক্ষপথ আছে। এটাই তো মজা। 6 নম্বর পর্যায়ে 6টা কক্ষপথ, বুঝতে পারছো? তাহলে কক্ষপথ বাড়ি গেলে তো দূরে তো হয়ে গেছে এমনিতেই, লাস্ট ইলেকট্রনটা তো দূরে 2 নম্বর কক্ষপথে চলে গেছে। হাইড্রোজেনের ক্ষেত্রে নিউক্লিয়াস আর প্রথম ইলেকট্রনটা এখানে ঘুরছে। হিলিয়ামের ক্ষেত্রে নিউক্লিয়াস, প্রথম ইলেকট্রন দুটা, তারপর ইলেকট্রনটা এখানে, 2টা কক্ষপথ, অর্থাৎ ব্যাসার্ধ এমনিতেই বেড়বে। শ্রেণী বরাবর একদম মনে রাখার দরকার নাই। শুধু তুমি একটা কথা মনে রাখবে, যদি তোমাকে কেউ দেয় 17 নম্বর শ্রেণী সাজাও পরমাণু ব্যাসার্ধ, তুমি বলবে স্যার সব থেকে ব্যাসার্ধ ছোট কার? ফ্লোরিনের। তারপরে ছোট কার? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন। এটা গেটার দেন দিচ্ছি ভাবে উল্টা দিক দিয়ে। ফ্লোরিন ছোট, ফ্লোরিনের থেকে বেশি ক্লোরিনের, ক্লোরিনের থেকে বেশি ব্রোমিনের, ব্রোমিনের থেকে বেশি আয়োডিনের। বাস আয়োডিন তো কই দেই? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। 9 নম্বর মৌল, 17 নম্বর মৌল, 35 নম্বর মৌল, 53 নম্বর মৌল আয়োডিন। তাহলে উপর নিচে ব্যাসার্ধ আস্তে আস্তে বাড়িতে থাকে। দেখো ব্যাসার্ধ আয়োডিনের বেশি। যে কোনো শ্রেণীতেই সব থেকে যে তলে আছে তার ব্যাসার্ধটা বেশি। আর যদি পর্যায় বরাবর যায়, পর্যায় বরাবর মনে রাখবে সবার 1 থেকে 17 পর্যন্ত ব্যাসার্ধ কমবে। 1 থেকে 17 দিকে যত আগাবে কমবে, কিন্তু 18 নম্বর শ্রেণীর ব্যাসার্ধ হায়েস্ট, 1-এর থেকেও বেশি। 18 নম্বর আগে, 18 সব থেকে হায়েস্ট ব্যাসার্ধ, তারপর 1 থেকে 17 সিরিয়াল করে দিবে। আর পর্যায় শ্রেণী তো জানো, তোমাকে 4টা মৌল দেবে, সাজাইতে বলবে, এলোপাথারি দিয়ে দিবে। হয় পর্যায় বরাবর দিবে, নাহলে শ্রেণী বরাবর দিবে। মাধ্যমিকে তার বেশি কোশ্চেন দেয় না, 11ও তাই না। তুমি একটা জিনিসে ধ্যান দেবে, 13 নম্বর শ্রেণী, এইটার ব্যতিক্রম আছে। এটা বলে আমি ক্লাসটা শেষ করব। দেখো 13 নম্বর শ্রেণীতে বোয়াল গেল ইন্ডিয়া, থাইল্যান্ড মুখস্থ করবে শ্রেণী বরাবর, মৌল শ্রেণী বরাবর মুখস্থ করে লাভ আছে। 13 নম্বর শ্রেণীটা কি বটে? বোয়াল গেল ইন্ডিয়া, থাইল্যান্ড। 13 নম্বর শ্রেণীর 2 নম্বর পর্যায় থেকে শুরু হয়। 1 নম্বর পর্যায়ে হাওয়া চলছে। 13 নম্বর শ্রেণীর 1 নম্বর পর্যায়ে কোনো মৌল নাই। 13 নম্বর আমি বলেছি প্রথম পর্যায়ে মৌলই নেই। প্রথম পর্যায়ে প্রথমে হাইড্রোজেন, তারপর হিলিয়াম। ও 2 থেকে 17 তক হাওয়া চলছে। তাহলে এইখানে কে আছে বলো? বোরন, অ্যালুমিনিয়াম, বোয়াল গেল ইন্ডিয়া, ইন্ডিয়াম, থেলিয়াম। এইখানে মনে রাখবে একটু ব্যতিক্রম আছে। বোয়াল গেল, গেলিয়াম, সরি গেল আছে, গেলিয়াম, বোয়াল গেল ইন্ডিয়াম, থাইল্যান্ড। তাহলে বোরন, অ্যালুমিনিয়াম, গেলিয়াম, তারপরে ইন্ডিয়াম, তারপরে থেলিয়াম, পরপর 2 নম্বর পর্যায় থেকে শুরু। 2, 3, 4, 5, 6। আমার যদি পর্যায়ে না মিলে নিজে ঠিক করে নাও। 1 নম্বর পর্যায়ে কোনো মৌল নাই 13 নম্বর শ্রেণীতে। এইখানে তুমি মনে রাখবে উপর থেকে নিচে কমা উচিত ছিল, তো সব কমে, শুধুমাত্র অ্যালুমিনিয়ামের সাথে গেলিয়ামের একটু ব্যতিক্রম আছে। এই শ্রেণীটাই পরীক্ষায় সাজাই দেয় মাধ্যমিকে। তুমি মনে রাখবে বোরনের সব থেকে কম, তারপরে অ্যালুমিনিয়ামের কম হওয়া উচিত ছিল, কিন্তু গেলিয়াম লিখবে, তারপরে অ্যালুমিনিয়াম, এখানে পাল্টাই দিবে, বাকি সব ঠিক আছে। তারপরে ইন্ডিয়া, থেলিয়াম যেমন আছে তেমনি আছে। এই একমাত্র ব্যতিক্রম, বাকি আর কোনো ব্যতিক্রম নাই। যা নিয়ম বলেছি সব নিয়ম মানে এরা। পারমাণবিক ব্যাসার্ধ কোনো নিয়ম চেঞ্জ হয় না। পারমাণবিক ব্যাসার্ধ পর্যায় বরাবর শুধুমাত্র 13 নম্বরে মানে অ্যালুমিনিয়ামের সাথে গ্যালিয়ামের একটু ব্যতিক্রম আছে। তাছাড়া উপর থেকে নিচের দিকে যত যাবে পারমাণবিক ব্যাসার্ধ বাড়বে শ্রেণী বরাবর। যে কোনো শ্রেণীতে যাও, নাইট্রোজেন শ্রেণীতে যাও, কে কে আছে? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। 2 নম্বর পর্যায় থেকে শুরু, সবসময় 2 নম্বর পর্যায় থেকে শুরু, সেইটা মনে রাখবে। 17 নম্বর শ্রেণীতে কে আছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। 16 নম্বর শ্রেণীতে কে আছে? অক্সিটেপো, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুনিয়াম, পোলোনিয়াম। 2 নম্বর শ্রেণীটাও খুব ইম্পর্টেন্ট। বেরিলিয়াম, বেগুন, মূলা, কলা, স্ট্রবেরি। যে যেমন পারে কোড কিন্তু লাগবে। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, বেগুন, মূলা, কলা মানে ক্যালসিয়াম, বেগুন, মূলা, কলা, স্ট্রবেরি মানে স্ট্রনসিয়াম, বেরিয়াম, রুবিডিয়াম। রুবিডিয়াম জানার দরকার নেই, 7 নম্বরে চলে যাচ্ছে। আমি বললাম 7 নম্বরে তেজস্ক্রিয় মূল্য জানার দরকার নেই। এইখানেও আস্তে আস্তে ব্যাসার্ধ বাড়িতে থাকবে। আর পর্যায় বরাবর ব্যাসার্ধ যত তুমি 1 থেকে 17 পর্যন্ত যাবে কমবে, কিন্তু 18তে হাইয়েস্ট। নিষ্ক্রিয় মূলের পারমাণবিক ব্যাসার্ধ হাইয়েস্ট। মাথায় ধ্যান চাপাও, পারমাণবিক ব্যাসার্ধ ক প্রকার ডিটেলসে ক্লাস দিয়েছি। এবার পরের দিনে প্র্যাকটিস করতে হবে এগুলো। আমি বিভিন্ন ধরনের পরমাণু দিয়ে দেবো, 4-5টা এলোপাথারি তোমাকে সাজাইতে হবে। কোয়েশ্চেন প্র্যাকটিস করলেই চ্যাপ্টার শেষ। কোয়েশ্চেন প্র্যাকটিস কিন্তু অন্তত 15 থেকে 20টা কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে। নেক্সট ক্লাসে আমি অনেকগুলো কোয়েশ্চেন প্র্যাকটিসের সেট দেবো, সেগুলো সবাই প্র্যাকটিস করবে। ওকে, ভালো থাকো সবাই।